সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সকালবেলার রোদ্দুর অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমাদের সকালবেলার রোদ্দুর অনুষ্ঠানে একজন বিশিষ্ট অতিথি আছেন এবং সঙ্গে আছেন তার বর। আমাদের আজকের অতিথি রোবেনা রেজা। মোশাররফ ভাইও সঙ্গে আছেন। মোশাররফ ভাই রোবেনা রেজার বর, আমাদের প্রিয় মোশাররফ করিম ভাই। তো আমাদের আজকে অতিথি রোবেনা রেজা আপাই ছিলেন, তার বাই প্রোডাক্ট হিসেবে আমরা মোশাররফ ভাইকে পাচ্ছি। এখন বলেন আপা, মোশাররফ ভাই আপনার বর, উনি কি বর নাকি আচার আচরণে কোথাও বর্বরতা আছে? না, খুব বেশি নাই, তবে সে রাগ হয় খুব কম। আচ্ছা। কিন্তু যখন রেগে যায় তখন একটু বেশি, একটু বেশি হয়ে যায় আর কি। রাগটা কম কম করে তো, এই জন্য যখন করে তখন একটু পরিমাণটা বেশি হয়ে যায়। আমরা আজকে আপনাদের দুজনকে আমন্ত্রণ জানিয়েছি এই জন্যে যে আজকে বছরের শেষ দিন এবং আমরা একটা সফল পরিবার, একটা সফল মানুষ, তার সঙ্গে তার পুরো গোটা পরিবার কিভাবে সাফল্যময় করে তোলে আমাদের দেশটাকে, সেটা আসলে একটু আলোচনা করতে চাই। তো মোশাররফ ভাই কেমন আছেন? আপনার এই বছরটা কেমন গেল? এই বছর বেশ ভালো গেল। মানে মানুষের আমি তৃপ্ত, কিন্তু একই সঙ্গে তো মানুষের আশা তো আরও থাকে যে আরও যদি এরকম হতে পারতো, ওরকম হতে পারতো। তো সেগুলো বলে লাভ নাই। আমি কিন্তু হ্যাপি। রোবেনা রেজা আপা, আর একটা হচ্ছে আপনার জুই করিম ভাবি, বলেন আপনার কেমন গেল? হ্যাঁ, আমার অনেক ভালো গেছে। এমনি আপনার যদি বলি যে সব মিলিয়ে আপনার একটা স্যাটিসফ্যাকশন আছে যে হ্যাঁ 2013 ভালো গেল, তার মধ্যে কোথাও কি অতৃপ্তি আছে? হ্যাঁ, অতৃপ্তি কি, আমার তো আসলে টোটাল টাইমটাই চলে যায় আসলে অভিনয়, মানে নাটক করেই বা অভিনয়ের মধ্য দিয়ে টোটাল টাইমটা চলে যায়। যে অতৃপ্তি বলতে ওইটা যদি আরেকটু ভালো করে করা যেত, সেটার ক্ষেত্রে যেমন সময়ের একটা ব্যাপার, যে সামনে মানে আমি যদি 14-র কথা বলি, এর পরের বারের কথা বলি, যদি এরকম হয় যে আমি বা আমাদের সিস্টেমটাই তো, টোটাল সিস্টেমটা যদি তৈরি থাকে যে আমি যাতে করে আমি একটা চরিত্রের জন্য আরও সময় দিতে পারবো এবং একটা চরিত্র তৈরি করার ক্ষেত্রে আগে থেকে আমি একটু টাইম পাবো এবং তারপর সেই ক্যারেক্টারে ঢুকে গিয়ে যথেষ্ট সময় দিব, এবং পরিচালকও ওই সময়টা নেবেন ক্যারেক্টারটা বিল্ড আপ করার ক্ষেত্রে বা মুভিটা বানানোর ক্ষেত্রে বা নাটকটা বানানোর ক্ষেত্রে। সেই রকম একটা জায়গায় যেতে পারলে একটা, আমার কাছে মনে হয় যে খুবই অসাধারণ কিছু হবে। এবং আমাদের দেশে আসলে কিন্তু এই পর্যন্ত আমাদের নিজস্বতাটা কিন্তু বিভিন্নভাবে আমাদের নাটকে বেরিয়ে এসছে। মানে আমরা তো অনেক, আমাদের এখানে তো অনেকগুলো চ্যানেল ওপেন, আমাদের নাটকের মান অনেক ভালো হয়েছে, আমাদের ছেলেপেলেরা অনেক ভালো নাটক বানাচ্ছে এবং ডেফিনেটলি আপনিও জানেন আমাদের কিন্তু অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে কাজ করে এই জায়গাটা। তো আমি বলতেছি এই সীমাবদ্ধতাগুলোকে যদি আর একটু ছাড়িয়ে দেয়া যায় তাহলে খুব অসাধারণ কিছু হবে, এরকমই আমার মনে হয়। এবং সেই প্রত্যাশাটা সেটা আসলে আমি খুব ফিল করি। মানে আই ওয়ান্ট টু বি স্যাটিসফাইড অ্যাকচুয়ালি, যে সারাদিন পরে। আপনি বলেন এটা কি আদৌ সম্ভব? কারণ মোশাররফ ভাই বলছেন যে একটা চরিত্র নিয়ে উনি যদি একটু ভাবতে পারতেন, একটু সময় দিতে পারতেন, তাহলে আরো ভালো হতো। কিন্তু আমি যতটুকু জানি, ধরেন পাঠা ও তার ভাই বদরুদ্দিন, একটা ফিল্ম মোশাররফ ভাই এখন করছেন, যে ফিল্মটার জন্য সারা রাত তাকে কাজ করতে হচ্ছে, কারণ দিনে দুইটা শিফট তার দেওয়া আছে। আবার ফিল্মের মধ্যে এমন একটা জায়গা আছে যে এখানে এই অবরোধ এবং রাস্তাঘাট খালি, এই বিষয়গুলো আনতে হবে, ফলে তাকে রাতের বেলাও কাজ করতে হচ্ছে। আপনি বলেন এই ফিল্মটার ব্যাপারে মোশাররফ ভাইয়ের এখনকার ব্যস্ততা বলেন। আসলে যখন ও এটার গল্পটা শুনে আসলো সেদিনই আমার কাছে বলছিল যে আমার খুব ইচ্ছা করার, কিন্তু আমি এটা করব না, কারণ এটা করার জন্য আমার যে কনসেন্ট্রেশনটা এটার দিকে দেয়া দরকার। মানে ওর যেটা মনে হচ্ছে যে 5 থেকে 7 দিন আমার কোনো কাজ তো করা যাবেই না, শুধু এই গল্পটা ভাবতে হবে। তো ও বললো যে আমি অনিমেষকে আসলে বলে দেবো যে সম্ভব না, কিন্তু অনিমেষ ভাইও বোধহয় আসলে ওকে ছাড়া চাচ্ছিল না, আর এই সময়টাও ধরার ব্যাপার ছিল। সবকিছু মিলিয়ে তখন বাধ্য হয়ে করতে হলো। এবং আমি খুব হঠাৎ করে শুনলাম আমার যে সিনটা খুবই ভালো, বোঝাপড়াটা অনিমেষ এইচের সঙ্গে। আচ্ছা, কিন্তু আসলে সেই যে কনসেন্ট্রেশনটা, কয়েকটা নাটক করলাম, সিনটা খুবই ভালো। তো গতকালকেও যে শুট করলাম অন্য একটা শুটিং থেকে গিয়ে, তো তারপরে মানে বারবারই মনে হচ্ছিল যে আরো আর একটু, এখন আমরা কি করব, এই যে একটা অঞ্চলকে অবরুদ্ধ ঢাকা শহর, অবরোধের ঢাকা শহর, হরতালের ঢাকা শহর, সেইটা তৈরি করার জন্য যে টাকাটা লাগবে সেটা দেবে কে? সে আসল তোটা লাগবে। আমরা এটা বাংলাদেশ না হয়ে যদি
অন্য কোনো জায়গা হতো, তো এই ঘটনাটাই তো ঘটতো। হ্যাঁ, যে তারা হরতালের মেক শুটিং করে করব, নিত আর কি। অবরোধ করব, তো সেই রকম করেই তো আসলে টাকা পয়সা খরচ করে ব্যাপারটা এরকম ঘটানো হতো। মানে পরিবেশটাকে এখন তো সেভাবে তৈরি আমরা করা তো হতো আর সেটা কি। আসলে পারতেছি না, আমাকে কিন্তু এই অবরোধের উপরেই কিন্তু নির্ভর করতে হচ্ছে যে এই অবরোধ হরতালের মধ্যেই আমি শুট করব, এবং সেখানে কিন্তু আমরা রিস্কও নিচ্ছি, কারণ শুট করতে গিয়ে শুটও তো হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা ভালো বলেছেন। মাঝখানে আমি একটু বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে যে সুপ্রিয় দর্শক, এই অনিমেষ রাইচের এই ফিল্মটি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি না, কিন্তু এই ফিল্মটার মধ্যে আসলে একটা অবরুদ্ধ ঢাকা দেখানোর একটা চেষ্টা আছে। হ্যাঁ, আছে হ্যাঁ, আছে। ফলে রাজনৈতিক সেই জন্য film। আসলে শুট করা, কিন্তু এটা খুব রাজনৈতিক বিষয় বা ওই প্রেক্ষাপটে তৈরি না। এখন আপনাকে যদি আমরা প্রশ্ন করি, ধরেন আপনার চরিত্রগুলো, আপনি বাংলা ভিশনে, আমি এই ক্ষেত্রে বলবো যে বাংলা ভিশনে প্রচুর আলোচিত নাটক আপনার অনেক, করা, আমরা আপনার কাছে কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ। ধরেন সেকান্দার বক্স, লং মার্চ, রেড সিগন্যাল, আরো বহু, আমি অন্ততপক্ষে 25টা নাম বলতে পারবো। এর কারণ কি? ধরেন বাংলা ভিশনে আপনার নাটকগুলো বেশি আলোচিত হয়, মানে বাংলা ভিশনে নাটক হলে আপনি অভিনয়টা ভালো করছেন, আমি দেখতে পাচ্ছি। মানে জোর করে বলালে তো মুশকিল। বাংলা ভীষণ ভালো, সেটা তো আসলে বলতেই হবে। আমার কাছে মনে হয় যে বাংলা ভীষণ আমাকে ভালোবাসছে, এবং আমি আমি খুবই আনন্দিত এই ব্যাপারে। বাংলা ভীষণ আসলেই আমাকে অনেক ভালোবাসে, নাহলে আমার এতগুলো নাটক এখানে যাবে কেন? আর বাংলা ভীষণ খুব খামাখা ভালোবাসে না, দর্শক ভালোবাসে আমাকে, তো ওইটা একটা বড় ব্যাপার। আমার বাংলা ভিশন সম্পর্কে আমার হচ্ছে কি যে একদম এই টেলিভিশনে এসে ইন্টারভিউ দিতে গিয়ে এটা বলাও মুশকিল। এদের নার্সিংটা আমার কাছে ভালো লাগে, যে প্রোডাকশনটাকে যে যত্নটা দেয়া, প্রোডাকশনটার যে যত্নটা দেয়া, সেই যত্নটা তো আসলে এটা প্রচার বা এই জায়গাটা ভালো হলো না বা এটুকু ভালো হলো, এই বিষয়টার দিকে যে খেয়ালটা, সেটা দরকার আসলে। আমরা যার যার জায়গা থেকে কাজটা, আমি অ্যাক্টিং এর জায়গা থেকে আমি একটু ভালো করে করার চেষ্টা করব, ডিরেক্টর ভালো না, করে। এটা আমি হয়তো হাসতে গিয়ে বললাম, চ্যানেলেরও কিছু দায়িত্ব আছে, সেগুলো হ্যাঁ, পালন করলেই তো হয়ে যায় আসলে। সত্যি সত্যি আমরা যেটা করি বাংলা ভিশনের পক্ষ থেকে, যখনই শুনতে পাই যে আপনার একটা ভালো কাজ হচ্ছে, তখন সেটাকে আমরা হান্ট করি। ফলে ধরেন দর্শক ভালোবাসে বলেই কিন্তু সেটা করা। হ্যাঁ। আর আমাদের ব্যক্তিগত একটা ভালো লাগার জায়গা আছে, কারণ আমরা যতটুকু জানি আপনার সঙ্গে আড্ডা দিয়ে আমরা খুবই মজা পাই, এবং আপনার একটা ভালো বই পড়া, যখন একটা ভালো বইয়ের নাম আসে তখন দেখি আপনার সেটা পড়া, একটা ভালো চলচ্চিত্রের নাম আসলে আমরা দেখি সেটা আপনার দেখা। তো এই যে ধরেন সেকান্দার বক্স বা অন্যান্য এই যে চরিত্রগুলো করতে গিয়ে আপনার এই পড়াশোনাটা কতটুকু কাজে লাগে, এটা আমরা শুনবো। তার আগে একটা ফোন নেই, প্রচুর ফোন আসছে, আমরা খুব বেশি ফোন নিতে পারবো না, একটা ফোন নেই। হ্যালো, জি দর্শক, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু মোশাররফ করিম ভাইয়ের সাথে কথা বলতে জি, চাচ্ছিলাম। মোশাররফ ভাই এবং ভাবি এখানে আছেন, আপনি কথা বলেন, শুনছেন। জি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি আসলে সত্যি অনেক কৃতজ্ঞ। আমি প্রতিদিন প্রতি সপ্তাহে 2 দিন আমি আপনার একটা নাটক দেখি, রেড সিগন্যাল, এবং আমি বাইরেও ছিলাম, ওখানেও আমি ইন্টারনেটে আপনার এই নাটকটা দেখার জন্য খুবই, বাট এত সুন্দর নাটকটা করেছেন, এই জন্য আপনাকে থ্যাঙ্কস, সাথে ভাবিকেও থ্যাঙ্কস, দুজনেই অনেক সুন্দর করেছেন অভিনয়। আরেকটা জিনিস আপনাকে একটু বলি, টেলিভিশন ছবিটাতে আপনার চরিত্রটা আসলে আমার কাছে ভালো মনে হয়নি। আপনি আরেকটু আপনাকে এই যে মোস্তফা সরোয়ার ফরিদকে যদি নায়কের পাটটা দিতেন, অনেক ভালো লাগতো মনে হয়। মানে আপনি ভালো বলেছেন, এখানে কিন্তু আসলে সাকসেস দিয়ে আপনি নায়ক ভাবার চেষ্টা করছেন, কিন্তু আমার কাছে কিন্তু মূল নায়ক মোশাররফ ভাইকে মনে হয়েছে। কারণ আপনি পুরো ছবিটাতে আপনি নিশ্চয়ই নায়িকাকে পাওয়ার বিষয়ে যে পরে সিদ্ধান্তটা নিয়েছে আর কি। এখানে একটা বিষয় বলতে হবে যে ধরেন এই যে রেড সিগন্যাল, সেকান্দার বক্স, লং মার্চ, এত ভালো কাজ করার পিছনে ভাবির অবদান কিন্তু আসলে বেশি। কারণ ভাবি বাসার মধ্যে এমন একটা পরিবেশ রাখে যে সারাক্ষণ আপনাকে নাটক নিয়ে বাইরেই থাকতে হয়, তাই না? যে হ্যাঁ, বাসায় আপনি ব্যাপারটা ফেরার কথা এরকম হইতে ভাবতেই পারে পারেন না। যে মানে বাসায় ফিরতে আর ইচ্ছে করছে না, আমি সেটাই বলছি। এবং মানে মোটামুটি মানে ওই তো সব মিলিয়ে তো অভিনয়ই আসলে, তাই না? মানে বাইরে ভেতরে মিলে অভিনয় দিয়েই তো আসলে, এবং অভিনয়টা লাগবে, অভিনয় ছাড়া কিন্তু জীবন অচল আসলে। হ্যাঁ, মানে যে কোনো সোশ্যাল লোকই তো আসলে অভিনেতা। আপনি আমার সঙ্গে এখন এই জায়গায় কথা নিঃসন্দেহে, বলতেছেন, নিঃসন্দেহে। রিসেপশনে গিয়ে একজনের, এরপরে আরেকজন আপনাকে মিট করতে হবে, তার সঙ্গে আরেক ধরনের কথা বলতে হবে। আমরা কিন্তু অনেকগুলি ক্যারেক্টার পোর্ট্রে করি। হ্যাঁ, সেটা ঠিক না, আছে। এটা একটা পজিটিভ ব্যাখ্যা আছে। ধরেন আচ্ছা, ফাঁকে এই যে আপনার- ফোনটা হ্যাঁ, যিনি বলেন। করলেন, প্রথমে বলছে যে সে কৃতজ্ঞ। তা আমি ওনাকে আসলে বলতে চাই যে কৃতজ্ঞ তো আমি আসলে, কারণ
নাটকটা দেখছে তারা। এটাই যে আমাদের কৃতজ্ঞতা আসলে আছে দর্শকদের প্রতি। আমাদের এত ঝামেলা, এতগুলো চ্যানেল, এত বিদেশি চ্যানেলের প্রভাবের পরে আমাদের নাটক কিন্তু দর্শক দেখতে চায়, এর প্রমাণ কিন্তু আমরা বহুবার পেয়েছি আসলে। হ্যাঁ, এই জন্য আপনি একটু আগে মাসুদ সেজানের কথা বলছিলেন যে তার লেখা এবং তার ডিরেকশন এতটাই চমৎকার যে আপনার অভিনয় করতে গিয়েও খুব ভালো লাগে। হ্যাঁ। সবকিছু সিঙ্ক করার পরে একটা Sync ভালো করা, প্রোডাকশন তৈরি হয়। ওইটাই। আর আপনি যেটা বললেন যে আসলে অভিনয়, এটা একটা পজিটিভ ব্যাখ্যা আছে। ধরেন মানুষ তার মনুষ্যত্বের নির্মম, নিষ্ঠুর এবং খারাপ দিকগুলো লুকিয়ে রাখতে পারে বলেই তো আসলে সে মানুষ। সেটা তো আসলে অ্যাক্টিং এর একটা বড় ভূমিকা আছে। ভাবিকে আমাদের প্রশ্ন যে মোশাররফ ভাই বাসায় কি রকম? বাসায় আসলে এত অল্প সময় থাকে এই যে পুরো বছরটা 2013-তে আপনি বাসায় মোশাররফ ভাইকে কতক্ষণের জন্য পেয়েছেন? একদিনও ডিম ভাজি নেই এর। না আসলে পুরো বছরটার প্রথম 8-9 মাস পাইনি, সত্যি কথা একদমই পাইনি। রোজার ঈদের পরে কোরবানিদের গ্যাপটাও তো খুব কম থাকে, ওই টাইমটাতেও পাইনি। বাট কোরবানিদের পর থেকে আমি মানে সাকসেসফুল হয়েছি তাকে কিছুদিন বাসায় বাসায় রাখতে। রাখতে। হ্যাঁ, আচ্ছা। ওটা যেটা হয়েছে যে ওই হয়তো একটু সময় বের করেছিল, ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল আমাদের কক্সবাজার। তো পরিস্থিতি যখন ঘোলাটে হয়ে গেল, সে চিন্তা করলো যে তাহলে কি কাজ করব। আমি বললাম যে সেটা না। তো মানে আপনার ভূমিকার চাইতে আমাদের রাজনৈতিক অস্থিরতা হ্যাঁ, বেশি সেটা আসলে ফলপ্রসূ না, হয়েছে। এটা আমি বলবো যে এখানে আসলে ওর ইচ্ছা বা আমার ভূমিকার চাইতে বেশি ইফেক্ট ফেলেছে আসলে রাজনৈতিক পরিস্থিতি। কারণ আমি ওকে মানাতে পেরেছি যে না, এই 4টা দিন যেহেতু ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল, তুমি যাচ্ছ না মানে এটাকে তুমি কাজের জন্য ব্যয় করো না, এটা তুমি বাসায় ব্যয় করো। তো এভাবে কয়েকদিন রাখতে পেরেছি আর কি এই লাস্ট 2 মাসে। আচ্ছা, আমরা ভাবির সাথে আপনার পরিচয় আমি যতটুকু জানি একটা কোচিং সেন্টারে। হ্যাঁ। এই প্রসঙ্গটা আসবে, তার আগে আপনি ওই বই পড়ার বিষয়টা বলেন যে আপনি কি পরিমাণ সময় বই পড়েন, বা আপনার হাতে সবসময় আমি দেখেছি বই থাকে, না, এটা- শুটিং এর ফাঁকে আপনি বই পড়ছেন। এটা মানে খুব অন্যভাবে দেখার কিছু নাই। আমার কাছে মনে হয় যে আমি বই পড়ে আসলে বিশাল একটা কিছু হয়ে গেছি, সেটা না। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমার বা কিছু হওয়ার জন্য আমি এটা করেছি তা না। আমি একদমই স্রেফ আনন্দের জন্যই। আমার এটা অনেক আগে থেকেই, ছোটবেলা থেকেই এক ধরনের আছে। আর থিয়েটার আমাকে খুব হেল্প করেছে এই ব্যাপারে। আমরা যে সেই পড়তে প্রসঙ্গে হবে। আসবো, কিছুক্ষণ পরে আসবো। তো এখন তো অত সময় পাওয়া যায় না, কিন্তু ওই ঘুমের আগে একটা পড়ার অভ্যাস আছে। আর শুটিংয়ে নিয়ে যাই। শুটিংয়ে অবশ্য অবসরটা পাওয়া যায় না। যেদিন আমার শিডিউল নেওয়া হয় সেদিন সারাদিন আপনার কাজই করতে আমার থাকে। কাজে। একটা পৃষ্ঠা পড়লাম, খুবই দারুণ একটা জায়গায় আছি, তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে যে ভাই ভাই করতে থাকে যে ভাই শর্ট। তো সেটা যে তারপর কারণে অভ্যাসটা আছে, মানে যত রাতে ফিরুক না কেন, রাতে যেটা হয় না পড়ি যে আর কি। 3টা-4টায় ফিরলে তো এবং এটা আসলে একটা দরকার। মানুষ tired আমার কাছে থাকে। মনে হয় যে আমি তো একদমই আনন্দের জন্যই এই পড়া, বা আমাদের কাছাকাছি আমাদের দলে যেমন তৌকির ভাই তো প্রচুর পড়তেন। সেইগুলো দেখে দেখেও তো অনেকটা নেয়া, বা আমার আশেপাশে যেমন আমার ফ্রেন্ড অর্ক, এরকম আমাদের ওরকম একটা সহাবস্থান ছিল যে আলোচনাগুলো একটা লেখা নিয়ে, আলোচনাগুলো হয়তো একটা ভালো গান নিয়ে, আলোচনাগুলো একটা ভালো সিনেমা নিয়ে, ভালো নাটক নিয়ে, যে সেই একটা আড্ডার পরিবেশে আমি বলবো যে প্রায় 15 বছর টানা, সেটা অনেক কিন্তু হেল্প করেছে আসলে। আচ্ছা, তাহলে এবার ভাবি আপনার সঙ্গে মোশাররফ ভাইয়ের পরিচয় কিভাবে সেটা শুনবো। তার আগে একটা দৃশ্য দেখে আসি, মোশাররফ ভাই অভিনীত। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখব মোশাররফ ভাই অভিনীত, মোশাররফ করিম অভিনীত একটি দৃশ্য। আপনাদের ভালো লাগবে, চলুন দেখে আসি। তারপর আমরা শুনবো মোশাররফ ভাই এবং ভাবির কিভাবে কোচিং সেন্টারে পরিচয় হয়েছিল। চলুন। বুঝছো কেন আইছি কক্সবাজার? আমি কেন কক্সবাজার এসেছি? কি সুন্দর বুর। ভোর। আচ্ছা, ভুল করে আলছি, শুদ্ধ করে হবে বোর। কি সুন্দর বোর। আচ্ছা যাও বোর। বীজ দেখছো? বীজ দেখেছো? হ্যাঁ, কেমন করে চেয়ে থাকো, যে দেখা যায় না, দেখা যায় না পর্যন্ত। আর এই দিকে যত দূর পর্যন্ত না দেখা যায় তত দূর পর্যন্ত লঙ্গেশ। আমার কিতে ইচ্ছা করতেছে জানো? আমার কি ইচ্ছে করছে তুমি জানো? এখন কি মনে হচ্ছে দুইজনের পিঠের মধ্যে দুইটা পাখনা নিয়ে লাগায়া, পাখনা লাগিয়ে আমরা কি করব জানো? উড়াল দিয়া বিচের মধ্যে গিয়ে পড়বো, ব্যঙ্গ বা ব্যঙ্গমের মতো। তোমারে কি কই, আমি কি বলবো তোমাকে? আমি শোনো, এত মজা আমার লাগতেছে কি, কোনো সমস্যা নাই।
ভাই প্যাডের উপর বসে বলে থাক একদম। এই শুনো, এরা দয়া করে ডাকাতি করতে আইছে, কেউ কোনো কথা কইবা না, কেউ রে কিচ্ছু কইতা না। হেরা সবাই বর্ধমাতন থাকো তাইলে হইব। এই কোন হোক বলে সবাই চুপ, সবাই চুপ শোন। তখন সবার উদ্দেশ্যে একটা কথা কইতেছি, তখন কাউরে আমি কোনো কিছু কমু না, সবাই ছেড়ে দেবো। হ্যাঁ, যদি তো আমার কথা মতো একটা কাজ করস। করাম করাম ভাই, কাজ করাম, কথা মতো তোরা কাজ তার করাম। আগে কমারে তখন মধ্যে সিকান্দার কেডা? কইয়াম ভাই, সে সিকান্দার। তুই ওই সিকান্দার ভাই না, আমি না ভাই, আমি না। ও সিকান্দার ভাই, আর বাপে ও সিকান্দার, আর ফ্যামিলি সিকান্দার। ফ্যামিলি পুরা সিকান্দার ভাই। বিশ্বাস করুন, হেরা সিকান্দার ভাই। আচ্ছা, তুই সিকান্দার না? আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি শুধু সিকান্দারের বাসায় রাখুম, বাকি সবাই মেরে ফেলবো। একটা কথা কইয়াম, কি? মনে করো ছোটবেলা থেকে, আমি যখন ছোট সেই সময় থেকে আমার একটা স্বপ্ন আছিল। কইয়াম বলো। মানে সিনেমা দেখতাম তো, মনে করো আমি এই সমুদ্রের পার দিয়া এরকম এরকম করে আমি দৌড়াইতেছি, আর তুমি আমার পিছন পিছন এমনি দৌড়াইতেছো আর বলতেছো, ও পরদেশি বাবু তুমি যাইও না পরদেশি বাবু। এবার এই কথাটা শুদ্ধ করে বলো। এটা কোনো ব্যাপার? শুদ্ধ করে তো কইতে পারা নাই আমি। কইয়াম, মনে করো যে আমি এরকম করে আমি দৌড়ে যাইতাছি, যাচ্ছে। ওকে, আমি এরকম করে দৌড়ে যাচ্ছি, তুমি আমার পিছনে এরকম করে দৌড়ে আসতেছো আর বলতেছো, ও পরদেশি বাবু যেও না, পরদেশি বাবু তুমি যেও না। ওকে, আমি কি করা, আমি কিন্তু মনে তোমার কষ্ট দিতে চাই না। আমি যে কে লেগে এরম করি, আমি জানি না। আমি কি কয়াম, আমি কে লেগে এরম করি তুমি জানো? আমি 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 তোমার না, আমি তোমার ভালোবাসি না, আমি তোমারে অনেক ভালোবাসি। আমি কেমনে বুঝাইম, আমি তোমার পাগলের মতন ভালোবাসি, আমি তোমার অনেক ভালোবাসি। আমি কেমনে বুঝাইম, আমি তোমার বুঝাইম কেমনে, আমি পাগলের মতন ভালোবাসি। আমি 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 আমার মতন ভালো তোমার কেউ বাঁচতে পারবো না। এই কথা আমি আগেও তোমার কইছি, ভবিষ্যতে কমু। এই কথাটা কইয়া না আমি মরে যাই তোমার সামনে, জানো? আমি মরে যাই, আমার তো ভালো তোমার কেউ বাঁচতে পারবো না। তোমার মতো ভালো কখনো কেউ কোনো দিন বাসে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম সাগর জাহানের রচনা ও পরিচালনায় সিকান্দার বক্স নাটকের অংশ। মোশাররফ ভাই এবং ভাবি এখানে আছেন। আচ্ছা, আপনি এই যে এতগুলো ভাষা একসঙ্গে ভালো করে বলতে পারেন, এটা কিন্তু বিরাট প্রশ্ন যে কিভাবে সম্ভব। নোয়াখালী ভাষা থেকে শুরু করে বরিশাল, আপনার চট্টগ্রাম, ময়মনসিংহ, আমাদের পুরো বাংলাদেশের সবগুলো অঞ্চলের ভাষা আপনার প্রায় জানা, কিভাবে সম্ভব? এটা একদম খুব ভালো করে সবগুলো জানি তা না, তবে কাছাকাছি। বরিশাল যেহেতু বাড়ি, ওটা তো জানি। আমার কাছে মনে হয় এটা আসলে অবজারভেশন বা খেয়াল, ভালো লাগা। আমার আসলে মানুষের এই আমাদের দেশে আঞ্চলিক ভাষাগুলো আমার ভীষণ ভালো লাগে। মানুষ যখন কথা বলে একটা, আমার কাছে মনে হয় এই জায়গায় আমরা একটু ধনী আছি। মানে আমাদের এই যে এত বৈচিত্র্যের জায়গায় আমরা কিন্তু খুব এইরকম একটা ভালো ভালো অবস্থানে আছি। নোয়াখালীর একটা লোক কথা বলতেছে এবং এত তাজা পাওয়া যায় ক্যারেক্টারগুলোকে, পান দোকানে পান খাচ্ছে, চা খাচ্ছে। তারপরে যে কোনো সময় এই অবজারভেশনের একটা ছিল, আগে থেকেই ছিল। একটা প্রশ্ন আপনাকে আমি করব, যে প্রশ্নটা আগেও কয়েকবার করেছি, কিন্তু এই প্রশ্নের উত্তর আপনি আপনার বরিশালের ভাষায় দিলেন। সেটা হচ্ছে মানুষ হাসে কেন, মানে কোন পর্যায়ে মানুষ হাসে? এটা বরিশালের ভাষা বলতে হবে আপনার উত্তরটা। মানে সব মানুষের ক্ষেত্রে বলা? হ্যাঁ, মানে যে কোনো ক্ষেত্রে ধরেন মানুষ আসলে কোন পয়েন্টে যে হেসে ওঠে, এটা আপনি অভিনেতা অভিনেত্রী হিসেবে যখন একজন একটা চরিত্র তৈরি করে, তখন কি ভাবনাটা তার মধ্যে কাজ করে, আপনি একটু ভাবতে থাকেন। তার আগে আমরা একটা বিরতি নেই। বিরতি থেকে আসার পর এটা শুনবো এবং ভাবির সাথে মোশাররফ ভাইয়ের পরিচয় অংশটা শুনবো, যেটা ছিল কোচিং সেন্টারে। সুপ্রিয় দর্শক, আমরা নিচ্ছি এবার একটা ছোট্ট বিরতি, আক্ষরিক অর্থে ছোট বিরতি। তারপর ফিরে এসে আমরা কথা বলবো মোশাররফ ভাই এবং আমাদের জুই করিম ভাবি আর রোবেনা রেজা আপা। তো তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর আমরা শুনবো তাদের প্রেম কাহিনী এবং মানুষ কেন হাসে সেই প্রশ্নের উত্তর। যাচ্ছি বিরতিতে।
সুপ্রিয় দর্শক, সকালবেলার রোদ্দুর অনুষ্ঠানে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম মোশাররফ করিম এবং জুই করিম, আমাদের ভাবি, ওনাদের সঙ্গে। তা আমরা এই ব্রেকে যাওয়ার পরও আমরা কথা বলছিলাম আর হাসছিলাম। এখন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা। ভাবি, আপনাকে যে প্রশ্নটা আমরা শুরুতে করেছিলাম, যে আপনার সাথে মোশাররফ ভাইয়ের পরিচয় হয়েছিল একটা কোচিং সেন্টারে, আমি যতটুকু জানি, এটা কি ঠিক? ঠিক। আপনি একটু বলবেন কিভাবে পরিচয় হয়েছিল, কে কাকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল? এটা ও ভালো বলতে পারবে আমার চাইতে, ও ভালো করে আচ্ছা, বলবে। ইনিশিয়েটিভটা কি মোশাররফ ভাইয়ের ছিল? হ্যাঁ, আমার আমি যতদূর জানি আপনি টিচার ছিলেন, ভাবি স্টুডেন্ট ছিল। ইনিশিয়েটিভ তো আসলে আমি খুব আসলে ইনিশিয়েটিভ নেই। আমি সবসময় মানে নাহলে কাজ তো হবে না। সেটাই, উদ্যোগী। হ্যাঁ, উদ্যোগী, ভীষণ উদ্যোগী আমি। তা আমার এই ক্ষেত্রে ভাবনা ছিল, মানে ওর ক্ষেত্রে ধরনটা এরকম, ব্যাপারটা আসলে স্নেহজ, আচ্ছা মানে এটা আমার ভাবনার মধ্যেই ছিল না। আচ্ছা। কিন্তু একটা সময় হচ্ছে ও পাস টাস করে যখন ওখান থেকে চলে গেল, তখন দেখলাম যে একটা ফাঁকা লাগে, তো মানে একটা শূন্য স্থান তৈরি হলো মনের মধ্যে। তখন বুঝলাম যে না, তাইলে দিস ইজ লাভ। সেটাই, মানে ভিতর বলে কাছে আসুক। হ্যাঁ, ওইটাই। এর আগে এরকম। পর্যন্ত ব্যাপারটা এইভাবে বোঝা যায় নাই। তারপর বললেন কিভাবে? তারপর বললাম, তো কিভাবে বলছি তা মনে নাই, ভালোভাবে বলছি আর কি। কারণ ভালোভাবে না বললে তো রাজি হতো না, ডেফিনেটলি। কারণ এই প্রেমের ব্যাপারগুলি তো তাই, মানে খুব সুন্দর করে প্রপোজ করতে পারলেই সে প্রেমিক হয়ে ওঠে। হ্যাঁ, হ্যাঁ। আর একটু সৌন্দর্যের জায়গায় একটু ঝামেলা হলে লুচ্চা হয়ে ওঠে ওই মেয়েটার কাছে। রুচির জায়গাতে প্রশ্ন উঠে হ্যাঁ, যায়। খুব সুন্দর করে বললে মনে হয় যে বাহ। হ্যাঁ। মানে ব্যাপার কিন্তু একটাই, মানে আলটিমেটলি প্রেমটাই হবে, সংসার হবে, বিয়ে হবে, সন্তান সন্ততি হবে, মানে এটা তো হতেই হবে। হ্যাঁ, কিন্তু তাই কে না? কিভাবে বলছে? কে কিভাবে বলছে, সামান্য বলার কারণে কেউ হিরো হয়ে আপনারটা যাচ্ছে। কেমন ছিল? আমারটা ভালো ছিল, খুব ভালো ছিল। যেমন যেমন কি, আমি আমার বলার মধ্যে একটা জায়গা, আমার মনের মধ্যে একটা ছিল যে এটা হবে না, আচ্ছা, এটা হবে না, এটা আমার মাথায় ছিল। কিন্তু আমার মনে হয় যে হবে না, ঠিক আছে, কিন্তু এই হবে না নিয়ে যদি বলে দেখি, না হলে তো না, নাহলে তো পরে আফসোস হবে যে বলাই হয় নাই, এটা দরকার হ্যাঁ, নাই। সেটাই। এই কথাগুলোই বোধহয় তাকে বলছিলাম। তো তারপর সে- ভাবি, সে- আপনি যখন পড়ছিলেন সেই কোচিং সেন্টারে, তখন আপনার ভেতরে কি কিছু কাজ করছিল? না, আসলে যতদিন আমি স্টুডেন্ট ছিলাম, ওরা তো ফ্রেন্ডরা মিলে তো কোচিংটা করেছে, তো সবাই আমাদের একটা গ্রুপ ছিল, যে গ্রুপটাকে প্রতিটা টিচারই খুব ভালোবাসতো, মানে অনেক পছন্দ করতো। আমরা এই গ্রুপটার মধ্যে কেউ একজন অনুপস্থিত থাকলে আবার আরেকজনকে জিজ্ঞাসা করা হতো, অমুক কেন আসলো না। খুবই স্বাভাবিক, এত সুন্দরী স্টুডেন্ট থাকলে অবভিয়াসলি সবাই তো। না, আর ছেলে মেয়ে মিক্স ছিল আচ্ছা। গ্রুপটা, শুধু মেয়েরা না। মানে ওই ছেলেদের জন্য মায়া হচ্ছে যারা পাশে বসে ক্লাস করেছে কিন্তু পেল না। তো যেটা হচ্ছে যে আসলে সেই সময় আমরা খুব আনন্দ করতে করতেই স্টুডেন্ট লাইফটা পার করেছি। তখন টিচারদের প্রতিও আমাদের, আর আমরা তো আসলে কোচিং এর টিচারদেরকে তো স্যার বা সেরকম ডাকার টেন্ডেন্সি ভাইয়া। ছিল না, ভাইয়া ডাকতাম। ওইটা সর্বনষ্ট ওখানেই হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভাইজান ডাকা হয়, পরে ভাইটা সরে যায়, জানটা থাকে। জানটা থাকে। হ্যাঁ, সেটাই আসলে। না, তবে এটাও ঠিক শামীম ভাই, যে যদি ও আমাকে এটা না না বলতো, বলতো। তাহলে হয়তো আমি ফিল করতাম না। ওর প্রতি আমার ভালো লাগাটা ছিল। আমার ফ্যামিলির সবাইও জানতো যে টিচারদের মধ্যে আমি ওকে খুব পছন্দ করি। আর ওই যেটা বললাম যে আমাদের গ্রুপটাকে ও খুব কেয়ার করতো। এবং দেখা যেত যে আমরা কেউ না গেলে ও আবার জিজ্ঞাসা করতো, বাসায় ফোন দিত, বা রাস্তাঘাটে যদি দেখা, যেমন কয়েক মাসের আমার গ্যাপ ছিল, হ্যাঁ। রাস্তায় ওর সাথে দেখা মানে আমি হচ্ছে। অ্যাক্টিং এ যেমন সিরিয়াস, আমি যখন প্রেমের পড়াতাম, ক্ষেত্রেও, হ্যাঁ। যখন পড়াতাম তখন সিরিয়াস ছিলাম। প্রেমের ক্ষেত্রেও আমি হচ্ছে কি না, যে প্রেমের ক্ষেত্রে প্রেমের- serious ছিল প্রেমের না। ক্ষেত্রে এটা আমি যদি- একদম ডিসিপ্লিন না। না, এটা ওকে, এবং এটা আমার এটা প্রেম আমি ওকে বলতে প্রাকৃতিক দিব এবং না। প্রাকৃতিক ব্যাপারটা এটা আসলে আমি খুব বলতে এই দিব না প্রশ্নের উত্তরটা তোমাকে। ভাবি দিতে চাচ্ছি। এটা আমি তোমাকে বলতে দিব না। সেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে সে জীবনেও সিরিয়াস ছিল না। সে ভালোবাসছে খুব সিরিয়াসলি, সেটা ঠিক আছে, কিন্তু সেই টাইম পিরিয়ডটাকে স্পেন্ড করার যে ওয়েটা, সেটা এতই এলোমেলো ছিল। কিন্তু আপনিও তো একবার বললেন আর তারপর থেকে দায়িত্ব সব কাঁধে নিয়ে নিলেন। না, আসলে জানি না, মানে ওই যে প্রেমের বললাম ক্ষেত্রে যে সব জায়গায় হয় কি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমাদের একটা ঝামেলা আছে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা শৃঙ্খলা মানতে চাই, মানে প্রেমের ক্ষেত্রে একটা গদবাদা ব্যাপার থাকে, এই হবে, না না এই যে হ্যাঁ ভাই, মানে এটা বলতে দিব না, মানে সে হচ্ছে তার পক্ষে যুক্তি আপনি বলেন, উপস্থাপন হ্যাঁ, করছে। ওকে, হ্যাঁ, হ্যাঁ। মানে সেটা কেন হচ্ছে যে উনি ওই নিয়মের বাইরে গিয়েছিলেন সেটা বলতে যাচ্ছিলেন, আপনি না, ওটা বলেন আগে ও দেখি। হচ্ছে যে সে তো এলোমেলো বেসিক্যালি,
দ্যাটস ওয়াই সে যেতে চাইছে। কিন্তু আমার কথা হচ্ছে যে খুব শৃঙ্খলার ব্যাপার না, কিন্তু কিছু ফিলিংস শেয়ারের ব্যাপার থাকে। সে যে আমার সাথে প্রথম দিন যে ফিলিংসটা শেয়ার করছে যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি বা ভালোবাসি, তারপরে মনে হয় তার এটা বলতে খুব লজ্জা লাগে। সে আমাদের প্রেম চলাকালীন আপনার আরো কখনোই- শুনতে মন চাচ্ছিল যে আরো কয়েকবার বলুন। অবশ্যই এটা খুবই স্বাভাবিক। অবভিয়াসলি সবসময় শুনতে ইচ্ছা করবে আমার। সে হচ্ছে যে কোনো গিফট দিতে তার লজ্জা লাগে। হ্যাঁ, এখন পর্যন্ত সে আমার জন্য কোনো কিছু কিনতে তার মনে হয় সে মরমে মরে যাচ্ছে। মানে কোনো কার্ড, কোনো ফুল, এগুলো হচ্ছে সে মনে করে যে এগুলো খুব মানে শৃঙ্খলা এবং এগুলো খুব ফর্মাল একটা ওয়ে, আমি এগুলো মানতে পারবো না। আমি তো বলছি যে ভালোবাসি, এগুলো কাজেই মেনে ওইটাই নেওয়াই ভালো যথেষ্ট। আসলে, কারণ ইনফরমাল অন্য কিছু খুঁজেও পাচ্ছি না। বুঝতে পারছেন এই যে অবস্থা, না, যাচ্ছে তখন তার কি ফুলের আবেগে- বদলে অন্য কি হইতে পারে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কার্ডের বদলে অন্য কি হইতে পারে খুবই কষ্ট কিন্তু আসলে ওইরকম কিছু হ্যাঁ, খুঁজে পাওয়া। খুঁজে পাওয়া খুবই কষ্ট। আর অনেক সময়টা- সময় দিতে হয়, বসে বসে লেখাও তো একটু বেশ কষ্ট। সে আমাকে কোনো চিঠি লিখেনি। হ্যাঁ, এবং সে হচ্ছে যে ফোন আমার তাকে উল্টা করতে হতো। অন্তর থেকে বলে দিছে আবার কি লেখা, তাই না? কিন্তু আপনি কি আবেগে কান্নাকাটি করছিলেন, যেরকম সিকান্দার বক্স, সাগর জাহান যেরকম লেখে? হ্যাঁ, এটা করেছিল। যেমন 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 হচ্ছে যে এটা আমি বলবো, এটা বলি, এটা তো আর না বলার কি আছে। মিথ্যা বললো না আর কি, না, মিথ্যা বলবো কেন? মানে বানায় বানায় একটা কিছু বললে তো হবে না। কি বলতেছো তুমি, বানায় কেন আচ্ছা, বলবো? ঠিক আছে, মানে আপনি- আমাকে ও যখন অফার করলো, তখন অফার করার পরে তো আমি তো ওই যে যেটা বললাম যে আমি তো খুব কনফিউজড হয়ে গেছি, কারণ আমি তো 4টা বছর যে আমি স্টুডেন্ট ছিলাম, আমি তো কখনো এটা চিন্তাই করিনি, কল্পনাতেই ছিল না, কিন্তু ভালো লাগাটা ছিল। তো পরে যেটা হলো যে ও বলার পরে না আমি একদম মানে ফাট করে আমি বলে দিলাম যে এটা তো আসলে সম্ভব না, আমি তো এভাবে চিন্তা করিনি। তো ও আমাকে বলল যে ঠিক আছে তুমি সময় নাও, সমস্যা নেই, না হলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ হলেও তো ভালো। তারপর তো 2-3টা দিন আমি টাইম নিয়েছিলাম, পুরো একদম মেগা সিরিয়াল কিন্তু। মেগা হ্যাঁ, সিরিয়ালই তারপর? হয়ে গেছিল। যে 2টা দিন যখন আমি টাইম নিলাম, তখন দেখলাম যে 2 দিনের পরে দেখলাম যে সেই খুব মানে ভেঙে পড়েছে, মানে আমি ভেঙে কখনো এরকম দেখিনি। এবং আমার সামনে এসে একবারই কেঁদেছিল। আমি যখন তৃতীয় দিন যখন আমাকে ডেকে জিজ্ঞাসা করলো যে তুমি চিন্তা করেছো, আমি বলছি হ্যাঁ। তোমার ডিসিশনটাকে আমি বললাম যে আমি এখনো আসলে ইয়েস বলতে পারছি না। তো আমি খুব বের ভাব হয়ে নিছেন গেলাম, আর কি, আমি গিয়ে দেখলাম। আবার মানে যখন খুবই ভাব নিছে কিন্তু, খুবই ক্লাইম্যাক্স। না আমি ভাবনি নিশান ভাই, আমি আমাকে এগুলি তো ঘটে নাই তো, এগুলি নিজেকে বলতেছি আমি। এই, তুমি কি বলো আমি মিথ্যা বলতেছি ফাজিল। এবং সে তখন সারা রাত রাস্তায় ঘুরছে হ্যাঁ। এবং কান্নাকাটি করছে। আচ্ছা, আবেগে 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 আবেগে। এবং সত্যি কথা সে কান্নাকাটি করে সে আমাকে বলছে, কাজে এখন যদি আমারটা না না, মিথ্যা হয় তাহলে ওটা তারটা ফ্যাক্ট, ওটা মিথ্যা। আমি আরেকজনের কাছ থেকে আমারটা শুনছি। মিথ্যে হলে সমস্যা নাই তো কিছু। এবং হচ্ছে যে সে মোটামুটি বোধহয় অনেক রাতে দেয়াল টপকা কোচিং এ উঠে ওখানে বারান্দায় শুয়েছিল এবং সে কান্নাকাটি করছে। আমি গিয়ে দেখি যে তার অবস্থা খুব খারাপ, চোখ কোনো টোক গান খোলা। শুনিয়েছিল আপনাকে? না। কিন্তু মোশাররফ ভাই কিন্তু খুব ভালো গান করে। আমরা দেখেন একটা গান শুনে আসি, তারপর শুনবো আপনার সেই প্রশ্নের উত্তর যে মানুষ কেন হাসে। হাসে। সুপ্রিয় দর্শক, আমরা এখন মোশাররফ ভাইয়ের কণ্ঠে একটা গান শুনে আসি আমাদের নাটকে ব্যবহৃত। চলুন। ডুবো ডুবো পাশা নয়ে বইসো, ডোনায় ডোনায় সেকম পানীয় কন্যা পাশা নয়ে বইসো, ডোনায় ডোনায় সেকম পানীয়। সব সুন্দরীক পার করিতে নিচঙানায় আহানা, তোক সুন্দরী পার করিতে রে কন্যা খসাইম কানের সোনা, তোক সুন্দরী পার করিতে রে। সোনা খসাইম রূপা খসাইম, খসাইম গালার মালা, ভরা গাঙ্গে খেওয়া দিয়া রে কন্যা শরীর কর্ণ কালা, ভরা গাঙ্গে খেওয়া দিয়া রে। আগা নয় ডুবো ডুবো পাশা নয় বইসো, ডোনায় ডোনায় সেকম পানীয় কন্যা পাশা নয় বইসো, ডোনায় ডোনায় সেকম পানীয় কন্যা পাশা নয় বইসো, ডোনায় ডোনায় সেকম পানীয় কন্যা পাশা নয় বইসো, ডোনায় ডোনায় সেকম পানীয়। ভাবি, আপনাকে মোশাররফ ভাই কোন গানটা শুনিয়েছিল এরকম? এটা আসলে আমি বলবো অনেক। যেটা ল্যাকিং, যে সে আমাকে এরকম কোনো গানই শোনায়নি। তবে এমনিতে যেটা হয়েছে যে আমাদের মানে ফ্যামিলি আড্ডা যখন হয় বা আমিও টুকটাক যখন গান টান করতাম, যেটা হতো যে যখন আমরা গান গাইতে বসতাম তখন ওর গাওয়া কিছু গান মানে ওর লেখা কিছু গান ও আমাকে
শোনাতো বা আমি শুনতে চাইতাম, কারণ আমরা শেষ কোচিংয়ে দিকে যখন একটা আমরা শোনার চেষ্টা পড়েছি- করব। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। এবং আমরা যখন কোচিংয়ে পড়তাম তখন তো আমাদের কোচিংয়ের প্রোগ্রাম যখন হতো তখন ও যখন গাইতো তখন জানলাম যে এই গানগুলো ওর লেখা। তো আমার অ্যাফেয়ার চলাকালীন বা বিয়ের পরেও আমি ওই গানগুলো খুব শুনতে চাইতাম। আচ্ছা, মোশাররফ ভাই কিন্তু একটা কথা বলেছি যে আমি তো ভালোবাসি বলেই দিয়েছি, আবার এত আনুষ্ঠানিকতা কিসের? আচ্ছা মোশাররফ ভাই, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের হাতে 5-7 মিনিট সময় আছে। এর মধ্যে আমরা শেষ দিকে একটা গান শোনার চেষ্টা করব। আর আপনাকে নিয়ে আসলে এই একদিনে এই 1 ঘন্টা আসলে আলোচনা হবে না, আরো সময় হলে আসলে আরো অনেক সময় সময় এবং আরো মানুষ, আরো আড্ডা। হ্যাঁ, আমরা হয়তো এমন কিছু একটা করব, একদিন হয়তো 5-6 ঘন্টার আড্ডা হবে আপনার সঙ্গে, তখন এটা মনের স্বাদ মিটিয়ে আমরা শুনতে পারবো। হ্যাঁ, কিন্তু আমরা আপনি খণ্ড নাটক হিসেবে দিলাম আর কি। না, একসাথে দিব। কিন্তু এখন আপনি আমাকে বলেন যে মানুষ আসলে হাসে কেন? এটা কিন্তু আপনার বরিশালের ভাষায় বলার কথা ছিল, আপনি চাইলে বলতে পারেন, আপনি এভাবে বলতে পারেন। এভাবেই বলি, মানে মানুষ আসলে আমাদের দেশের মানুষের তো এটা খুবই ভালো ব্যাপার, খুব হাসতে চায়। ভীষণ দুঃখের মধ্যেও মানুষকে হাসতে দেখেছি। এই হরতাল অবরোধ এ নিয়েও আমাদের দেশের মানুষ উৎসবপ্রিয়। হরতাল অবরোধ টবরোধ মিলিয়ে ঘরে খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে, যে রান্না করে খেলাম। খুব উৎসবটা চায়, হাসতে চায় মানুষ, এটা একটা প্রথম কথা। আর একটা হচ্ছে যে মানুষ আসলে একজনের একটা কথা শুনতে শুনতে বা একটা ঘটনা শুনতে শুনতে সেইটার যে ধারাবাহিকতায় থাকে, সেই ধারাবাহিকতা থেকে তাকে সরিয়ে যখন দেয়া হয়, তখনই সে মানে আনএক্সপেক্টেড একটা ঘটনা যখন ঘটে, আনএক্সপেক্টেড ঘটনা যখন, সব আনএক্সপেক্টেড ঘটনায় তো মানুষ হাসবে না। একটা লোক হাঁটতে হাঁটতে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেল, একটা লোক হো হো করে হাসলো, এটা তো তাতে মানুষ হাসবে না। বরং আমি এখন যে কথাটা বললাম এতে মানুষ হাসতে পারে আর কি। তো এটা আসলে কিভাবে বোঝাবো ব্যাপারটা? অ্যাকচুয়ালি ওই রকমই। প্রথম কথা হচ্ছে আনএক্সপেক্টেড হতে হবে, এবং আনএক্সপেক্টেড সুইট অ্যান্ড সাওয়ার অ্যাকচুয়ালি। একদম একদম সুইট অ্যান্ড সাওয়ার অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আনএক্সপেক্টেড কিন্তু কোনোভাবেই হার্মফুল না, সেটা যে একটু কষ্ট দিবে বা একটু মেজাজ খারাপ হবে ব্যাপারটা, এরকম কিছুই না, কিন্তু আনএক্সপেক্টেড। হ্যাঁ, এই ধরনের আপনি যখন সেকান্দার বক্সে সাগর জাহানের রচনা পরিচালনার নাটকটাতে আপনি যখন আপনার প্রেমিকাকে বলছেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি, বলতে বলতে আপনি কেঁদে উঠছেন আপনার স্ত্রীকে, তখন আপনি কাঁদছেন কিন্তু দর্শক হাসছে, যে আবেগে আবেগে। ফলে আপনি তো নিজে নিশ্চয়ই সেটা ফিল করেন। সেই ফিলটা আপনার কিরকম হয়, যে আপনি জানেন যে আপনি কাঁদছেন কিন্তু দর্শক হাসবে? হ্যাঁ, এটা আমি জানি। কারণ হচ্ছে কি যে মানে হিউমারাস জায়গাটা কিন্তু খুব নিষ্পাপ আমার কাছে মনে হয়, আমার কাছে খুবই মনে হয়। মানুষ যখন হাসে, মানুষ নিটল কিছু দেখে হাসে, এবং আপনি কোনো হিউমারাস জায়গার মধ্যে কিন্তু আপনি কোনো গরম কিছু খুঁজে পাবেন না, কোনো নেগেটিভ কিছু খুঁজে পাবেন না। ওইটা কিন্তু আমার কাছে খুব নিষ্পাপ মনে হয়, যে এই লোকটা এরকম একটা লোক চুল টুল নিয়ে কাঁদতেছে, এবং একই সঙ্গে সে কেন কাঁদতেছে সেটা, এইরকম একটি লোক। এখানে আনএক্সপেক্টেড ব্যাপার হচ্ছে যে লোকটার বয়স আছে, কিন্তু সে যেটা বলতে, এটা হয়তো একটা বাচ্চা বলতো যে তুমি কেন কাঁদতেছো, সে হয়তো বলতে পারতো যে আবেগে কাঁদতেছি বাচ্চা, বা অন্য একটা কারণে কাঁদতেছি। একটা লোক কাঁদতেছে, কি কারণে কাঁদতেছে সেটা একজন তো আসলে বয়স্ক লোক বলবে না সে কেন কাঁদছে, তার পার্সোনালিটি সেখানে বাধা দেবে। কিন্তু এই লোকটি শিশু হয়ে উঠছে, সে বলতেছে আমি কাঁদছি, এবং কেন বলছে আবেগে কাঁদতেছি। যখন সে বলতেছে যে আবেগে, এবং লোকটা শিশু হয়ে উঠতেছে মানুষের কাছে। এবং কমেডির ক্ষেত্রে তো ডেফিনেটলি আপনিও জানেন যে টাইমিংটা একটা আসলে ব্যাপার, যে ঠিক এটা বোঝানো যায় না, নিজের মনের মধ্যে টের পাওয়া যায় যে জাস্ট এখন ডেলিভারিটা দেবো এবং এখনই মানুষ হো হো করে উঠবে, হেসে উঠবে, ব্যাপারটা তাই আসলে। আচ্ছা ভাবি, আপনি কেন অভিনয় করছেন? মানে আপনাকে আমরা দেখছি, আপনাদের আমরা আপনার অনেক নাটক আমাদের দেখা হয়, আপনার অভিনয় আমাদের ছেড়ে দেওয়া উচিত তাড়াতাড়ি। আপনি কেন অভিনয় করছেন? আপনার অভিনয় করার পেছনে কাহিনীটা একটু জানতে চাই ছোট করে, যে আপনার অ্যাক্টিং, আপনি এত ভালো অ্যাক্টিং কিভাবে করেন? তার আগে আমরা একটা ফোন নেই, একটা ফোন এসছে। হ্যাঁ দর্শক বলুন, আপনি কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? মোশাররফ ভাই ভালো আছেন? প্রশ্ন। হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? মোশাররফ ভাই ভালো আছেন আপনি? না জি ভালো। জি, আপনি আমার একজন ভক্ত, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, মানে আমি কিভাবে আপনার ভক্ত? এই যে আপনাকে ভালো লাগে এই জন্য আপনি আমার একজন ভক্ত। ঠিক আছে। হ্যাঁ, মানে আপনি বুঝতে পারছেন কি ভাই, আমি সিকান্দার ভক্ত নিয়ে দেখি তো অনেক ভালো লাগে। আপনি আমাকে একবার ফৈনের পুত বলে একটা বকা দিবেন? আচ্ছা, এইটা ঠিক বকা না, তিরস্কার আমরা বলতে পারি। মানে আমাদের কলোকাল ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো আছে। খুব মাও ছেলেকে দেখা গেল যে এরকম করে বলছে,
বোন ভাইকে বলছে। জি জি জি, না, কখনো এটা কখনো বকা এটা না, আদরের ওইটাই। সম্বোধন। আর আমি খুব ফর্মাল থেকে একটা যে জায়গায় বসে আছে এখান থেকে আসলে ফৈন্নুর পুত বলা সম্ভব না। না, ওইটা তো আপনি নাটকে বলেছেন, আরেকবার বলেন না প্লিজ। আর বলা যাবে না। ভাই এই কি যে নাম এই- আপনার? আচ্ছা, এখন, ভাবিকে সালাম থাকলো, শামীম ভাই আপনাকেও সালাম। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ। এই মাঝখানে কিন্তু আমাদের মোশাররফ ভাই কিন্তু বলে ফেলেছেন, মানে ওইটুকু আপনি নিতে পারলেই হইতো, আমরা নিতে পারছি না। সেটাই। বড় জোর বলতে পারে ফৈন্নুর পুত ফোন রাখ, এটা বলা যেতে পারতো। যাক, ভালো থাকবেন আপনি, দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাবি, আপনি এত ভালো অ্যাক্টিং কি করে করেন? এত ভালো করি কিনা জানি না খুবই এখনো। সাবলীল আপনি। আমরা ধরেন সাধারণত যেটা হয় যে আমরা দেখি যে আমাদের যদি মোশাররফ ভাইকে আমরা ধরি, যে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের ওয়াইফরা যেরকম করেন, আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ভাবি কিরকম করবে দেখি, কিন্তু দেখলাম যে আপনি খুবই সাবলীল অভিনয় করছেন এবং সেটা কন্টিনিউ করছেন। আপনি কি সামনে করতে চান? হ্যাঁ, করতে তো চাই। এটা হচ্ছে যে নির্ভর করবে যে আসলে কতটুকু আমি নিজেকে খুলতে পারি, মানে অ্যাক্টিং এর ক্ষেত্রে, এবং দর্শক আমাকে কতটুকু গ্রহণ করে, এটার উপর নির্ভর করবে যে আমি আসলে কতদিন রান করব। আপনাকে খুব ভালোভাবে গ্রহণ করছে, আপনি রান করেন, কিন্তু মোশাররফ ভাই সহ একই নাটকে যখন অ্যাক্টিং করেন তখন আপনার কেমন লাগে? তখন আমি আসলে অনেক ভয়ে থাকি। কেন? অনেক ভয়ে থাকি কারণ হচ্ছে যে ও খুব খুঁতখুঁতে। আমার বেলায় আমি জানি না, অন্য আর্টিস্টদের বেলায় আমি দেখেছি যে ও খুব হেল্প করে, এভাবে করলে ভালোভাবে করলে ভালো। আমার বেলায় হচ্ছে যে সে মানে ফুললি টিচার হয়ে যায়, এবং আমার কোথাও ভুল হবে এটা তো এটাকে সে মানতেই পারে বাই না। ডিফল্ট টিচার। না, সেটা তো আছে, কিন্তু আমার কোথাও ভুল হবে এটাকে সে মানতেই পারে না। তার কথা হচ্ছে তোমার ভুল হবে কেন, মানে আমার যে ভুল হতে পারে, বা আমি যে আসলে ওর মতো এত পারফেক্ট অ্যাক্টিং পারি না, কারণ আমার আসলে থিয়েটার ব্যাকগ্রাউন্ড বা একটু নেই, সময় দিতে সবকিছু হবে, মিলিয়ে, বা হ্যাঁ। আমাকে একটু সময় দিতে হবে। ওর কথা হচ্ছে যে যেটা পারবা না সেটা করবা কেন, করলে পারফেক্ট করতে হবে। এবং তখন এই কারণেই হচ্ছে আমি খুব ভয়ে থাকি যে কোনো একটা এক্সপ্রেশন, কোনো একটা লুক, কোনো জায়গায় যদি আমি ইমোশনটা ধরতে না পারি, তখন আসলে ও এমনভাবে বকা দেয় যে দেখা যায় তখন ডিরেক্টরের চাইতে আমার বেশি কনসেন্ট্রেশনটা থাকে ওর দিকে, যে ও আসলে কি বলবে। এটা আমার একটা কাজ। ঠিক আছে, এটা তার এই স্পেসটা আমার ভালো লাগছে, এখানে আমার পার্সোনালিটি প্রকাশিত হয়েছে। আমার যে মানে আমার ব্যক্তিত্বটা মাঝে মাঝে ঝগড়া লেগে যায়, শামীম ভাই, মাঝে স্ট্রং মাঝে ঝগড়া একটা লেগে যায়। ব্যক্তিত্ব, এটা কিন্তু প্রকাশিত না, তবে আপনি যে ওনাকে খুব মানে বড় জায়গাতে কল্পনা করেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ধরনের ভুল তার হবে কেন। আপনি তাকে ভাবেন যে সে অনেক চিন্তা করে ভেবে নিয়ে কাজটা করবে, যেটা মানে হ্যাঁ না, সে মেধাবী, মানে আমার চেয়ে মেধাবী, এটা আমি এটি সত্যি কথা আর কি। মানে এই ক্ষেত্রে কিনা, এর ক্ষেত্রে তো আমার একটা দীর্ঘ বসবাস ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলিয়ে, কিন্তু মানে সেই সময়টা যেটা আমি এখনো যে একটা চরিত্র নিয়ে, আমি কিন্তু যেমন পরশুদিন ও বললো ও কি একটা জিনিস আমাকে দেখাচ্ছে, যে দেখো দেখো এটা দেখো, এটা কি যেন একটা দেখাচ্ছে, আর আমি ওটার মধ্যে নাই। কারণ এখন একটা শর্ট দেবে, ডিরেক্টর আমাকে শর্টটা দিতে বলছে, কিন্তু ডিরেক্টর আমাকে কিছুই ক্লিয়ার করেনি, এবং শর্টটা ডিরেক্টর যেটা আমাকে দিতে বলেছে সেই ধরনের শর্ট আমি খুব অপছন্দ করি, ক্লিশে মনে হয়। তখন আমি ভাবছিলাম যে ডিরেক্টর যে শটটা দিচ্ছে এটাকে কি করে একটু আধুনিক করা যায়, কি করে দর্শক গ্রাহ্য করা যায় জিনিসটাকে, ওটা নিয়ে ভাবছিলাম। কিন্তু তখন সে অন্য একটা জিনিস দেখাচ্ছে যে এই আউটডোরে ছিলাম, এটা দেখো না, এটা দেখো। তা আমি বারবার আমার এটা কাজ করে, আমি যেটার মধ্যে ঢুকে থাকি ওটাই তো আছে, আমি এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি, মানে আমি কিন্তু অবচেতন ভাবে ওকে অ্যাভয়েড করছি। একটা পর্যায়ে শেষ আউট করলো যে তুমি অ্যাভয়েড করতেছো না, পরে আমার মনে হলো যে অ্যাভয়েড করার একটাই কারণ আমি ওইটা সার্চ করছি যে শর্টটা এখন কি দেবো। তা আমার কাছে মনে হয় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো অনেক জায়গায় আমরা সীমাবদ্ধ, অনেক জায়গায় আমরা টাকা খরচ করতে পারি না, এটা পারি না। একটা জিনিস অ্যাটলিস্ট আমরা পারি, সেটা হচ্ছে মনোযোগটা দিতে, সেটা প্রত্যেকের কাছে সেটা দেওয়া উচিত। মনোযোগ দিতে টাকা লাগে, এই ব্যাপারে আপনার মানে তুলনা নাই। আমরা তো আপনার সঙ্গে আসলে কোনো বিষয়ে আলাপ করতে পারলাম না প্রপারলি, নাট্যকেন্দ্র, আপনার বিজ্ঞাপন, আপনার চলচ্চিত্র, আপনার ডিরেকশন, আপনার গ্রামের বাড়ি, ছোটবেলা, জুই ভাবিও পারলাম কারণ সময়ের স্বল্পতা। এই জায়গায় একটা কথা বললেন আপনার নাট্যকেন্দ্র, ছোট্ট করে একটুখানি বলি, সেটা যে তুলনা নাই, মানে এটা আপনি আমাকে বললেন সঙ্গে সঙ্গে আমার একটু লজ্জা লাগলো এই জন্য যে আমার চট করে তারিক ভাইয়ের কথাটা মনে পড়লো। না, আপনার সাথে আসলে আমাদের একটা আলোচনা করতেই হবে। মনোযোগ দেওয়ার যে তীব্রতা, বা কিভাবে মনোযোগ দিতে এবং কতখানি ডেডিকেশন, মানে ওটা এখনো আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের হাতে সময় নেই। আপনাকে একটা গান করতে হবে ছোট করে, তার আগে বিদায় নিয়ে নিই দর্শকদের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা আসলে মোশাররফ ভাই এবং ভাবিকে নিয়ে আসলে এই অল্প সময় আলোচনা করা খুবই কঠিন। তারপরেও আবার দেখা হবে আপনাদের সঙ্গে সকালবেলার রোদ্দুর অনুষ্ঠানে, কিংবা কোনো বিশেষ আয়োজনে মোশাররফ ভাই এবং ভাবিকে নিয়ে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।
যা দেখি তার সবই ভালো, ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো। ভালো কেন একা ভালো, ভালো কেন একা ভালো, তাই ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো, ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো। সাদা মেঘের ভেলা ভালো, নীলাকাশী জ্যোৎস্না ভালো, সাদা মেঘের ভেলা ভালো, নীলাকাশী জ্যোৎস্না ভালো। আমার ঘরে কইসে আলো, আমার ঘরে কইসে আলো, তাই ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো, ভালো ভালো লাগে না, যা দেখি তার সবই ভালো।